৩৯ বছর পরেও মৃত্যু রহস্যে ঢাকা। কেন একমাত্র সন্তান নাম উচ্চারণ করেন না মৌহার? ছোট থেকেই নাকি আত্মহত্যার প্রবণতা ছিল। মৃত্যুর দিন সকাল থেকে নাকি মাত্রাতিরিক্ত নেশা করেছিলেন। বেসামাল মৌহা রায়চৌধুরী কি নিজেই গায়ে আগুন দিয়েছিলেন? ১৯৮৫-র ২২শে জুলাই বেঁচে থাকার লড়াই শেষ। আগুনে প্রায় ৮০% পুড়ে যাওয়া শরীর নিথর। টলিউডের বিশ্বাস করতে কষ্ট হয়েছিল মাত্র ২৭-এ প্রতিভা ঝরে গেল। মৌহা রায়চৌধুরী মৃত্যুর আগে যার হাতে নাকি ২২টির মতো ছবির কাজ ছিল। সেই সময়ের সংবাদ মাধ্যম ঘাটলে জানা যায় ২২টির মধ্যে মাত্র ৪টি ছবির কাজ শেষ করতে পেরেছিলেন। ৭টি ছবি অর্ধ সমাপ্ত, বাকি ১১টা ছবি সই করেছিলেন শুধুমাত্র। সকাল থেকে স্টুডিও পাড়া নিস্তব্ধ। মৌহার দেহ পৌঁছাতেই চত্বরে তার প্রিয় পোষ্যদের ভিড়। কিভাবে পথ কুকুরেরাও বুঝেছিল তাদের ডেকে খাবার দেওয়ার মালকিন চির ঘুমে আচ্ছন্ন, আর তিনি আদর করে ডাকবেন না। এক পাশে দাঁড়িয়ে শোকস্তব্ধ তাপস পাল, দেবশ্রী রায়। সন্তান হারানোর ব্যথায় মুখ পরিচালক তপন মজুমদার। তিনি মৌহার অভিনয় জীবনের জন্মদাতা। তার শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে প্রয়াত নায়িকার আত্মপ্রকাশ। তাকে নিজের হাতে গড়েছিলেন সন্ধ্যা রায়। মৌহার মৃত্যুতে যিনি ভেঙে পড়ে জানিয়েছিলেন, কিছু ক্ষেত্রে অভিনেত্রী বড্ড বেশি ভালো মানুষ ছিলেন, ওর ভালো মানুষের সুযোগ ইন্ডাস্ট্রি নিয়েছে। আশ্চর্য বিষয়, মৌহার মৃত্যুর খবর জানার পরেও টলিউডে শুটিং বন্ধ হয়নি। খবর সেদিন আশীর্বাদ ছবির পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, প্রযোজক রথীন মজুমদার টানা শুটিং করেছিলেন বিরাটির এক বাগান বাড়িতে। এই ছবির নায়িকা মহুয়া। তার স্মৃতি জীবন্ত থাকতে থাকতেই নাকি দর্শকদের কাছে সে ছবি পৌঁছে দিতে চেয়েছিলেন তারা, যাতে বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। এই ইঁদুর দৌড়ি কি কেড়ে নিল প্রতিভাময়ী অভিনেত্রীকে? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি সেকালের চলচ্চিত্র সাংবাদিকরা। সেই সময়ের সংবাদ মাধ্যমে প্রকাশ, মৌহা মুঠোবুদ্ধি ছবি করলেও তার পারিশ্রমিক নাকি ৩০,০০০-এর বেশি ছিল না। অনেক ছবিতে তাকে প্রায় বিনা পরিশ্রমেও নাকি কাজ করতে হয়েছে। অভিনয় ভালোবাসতেন বলে মিষ্টি কথায় ভুলিয়ে পরিচালক প্রযোজকেরা তাকে নিংড়ে নিতেন। পেশা জীবনের এই না পাওয়ার যন্ত্রণা আরও তীব্র ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। যে তিলক চক্রবর্তীকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন, তার সঙ্গে তখন সম্পর্ক অবনতির পথে। অশান্তি এক একদিন এমন আকার নিত যে স্বামীর মারের দাগ লুকিয়ে নাকি শট দিতে হয়েছে মৌহাকে। সে কথা তিনি বলে ফেলেছিলেন রঞ্জিত মল্লিককে। দৃশ্য অনুযায়ী শারীরিকভাবে প্রতিবন্ধী রঞ্জিত ক্রাচ দিয়ে মারবেন নায়িকাকে। শট দিতে গিয়ে মারটা একটু জোরেই হয়ে গিয়েছিল। শট শেষে মৌহার কাছে দুঃখ প্রকাশ করতেই তিনি বলেছিলেন, এর থেকেও বেশি জোরে মার খাওয়ার অভ্যাস আছে রঞ্জিতদা। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। অনুষ্ঠান করতে গিয়ে তিলকের সঙ্গে আলাপ মৌহার। তিলক গাইতেন, মৌহা নৃত্যশিল্পী। সদ্য বড় হচ্ছেন দুজনে। মৌহা সেদিন শিল্পীর অনিশ্চিত জীবন ছেড়ে তিলককে ব্যাংকে চাকরি করার পরামর্শ দিয়েছিলেন। চাকরি পাওয়ার পরেই বিয়ে করবেন ঠিক করেন তারা, কিন্তু বেঁকে বসেছিলেন দুই পরিবারের কর্তাই। মৌহার বাবার ভয়, সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যাবে। ছেলের বাবা নায়িকা বৌমাকে মানবেন না। শেষে তারা পালিয়ে বিয়ে করেছিলেন। অন্যতম সাক্ষী রত্না ঘোষাল। বিয়ের উদযাপন উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে। দাম্পত্যের প্রথম ৩ বছর দারুণ সুখের। সারাক্ষণ আনন্দে মেঘ মুলুকে নবদম্পতি। ওই সময়ে গোলা ওরফে তমাল চক্রবর্তীর জন্ম। ছেলেকে খুব ভালোবাসতেন মৌহা, কিন্তু কাজের কারণে সঙ্গ দিতে পারতেন না। ক্রমশ স্ত্রীকে নিয়ে সন্দেহ বাড়তে থাকে তিলকের, কারণ মৌহাও ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি তখন মদ ধরেছেন, পেটে পানীয় গেলেই উগ্র। তিলককে নিয়ে মাঝরাতে শহরের রাস্তায় বেরিয়ে পড়তেন। চাকুরে স্বামীকে পরের দিন অফিস যেতে হবে
মনেই থাকতো না তার। শেষের দিকে তিলক সঙ্গ দিতে না পারলে তিনি নাকি একের পর এক নায়কের বক্ষলগ্না। শোনা যেত সেই তালিকায় কখনো তাপস পাল, কখনো অমল পালেকার। এত কিছুর মধ্যেও ক্যামেরার সামনে কিন্তু মৌহা নিখুঁত অভিনেত্রী। খবরের কাগজ তোলপাড় মৌহার বেসামাল জীবনযাপনের কিস্সায়। সেই খবর পড়ে আরও বিরক্ত তিলক। সঙ্গে মৌহার বাবা নীলাঞ্জন রায়চৌধুরীর কান ভাঙানি। তার মদের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছেন নায়িকা কন্যা। সেই বিষ ছুঁয়েছিল একমাত্র সন্তান গোলাকেও। গুঞ্জন বাবা আর দাদু মিলে তাকে বোঝাতে পেরেছিলেন তার মা কোনো দিক থেকেই ঠিক নয়, বেপথু। একটু একটু করে তারা মায়ের থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন সন্তানকে। শোনা যায় মৃত্যুশয্যায় ছেলের নাম ধরে বান্ধবী রত্না ঘোষালের কাছে মৌহা আরতি। তার গোলাকে যেন দেখেন তিনি। গোলাও কি মায়ের জন্য একইভাবে হাহাকার করেছিল? অভিনেত্রীর মৃত্যুর ৩৯ বছর পরে প্রযোজক রানা সরকার মৌহার জীবন নিয়ে ছবি বানাচ্ছেন। পরিচালনায় সোহিনী ভৌমিক। অনুমতি নিতে প্রযোজক দেখা করেছিলেন মৌহার ছেলের সঙ্গে। তখনই জানতে পারেন প্রয়াত নায়িকাকে নিয়ে পরিবারের প্রত্যেককেই এতটা বীতশ্রদ্ধ যে ভুলেও তারা মৌহা রায়চৌধুরীর নাম মুখেও আনেন না। তাকে নিয়ে গুঞ্জনের আঁচ মৌহার কানেও পৌঁছাতো। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছিলেন যতটা রটেছে ততটাও ঘটেনি। তিনি বদমেজাজি নন, কাজে ফাঁকি দেননি কখনো, কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি, কোনো নায়ককে অকারণ বিরক্ত করতেন না। কিন্তু ইন্ডাস্ট্রি বলে তৎকালীন নায়িকাদের মধ্যে তিনি বেপরোয়া, একরোখা, ঠোঁট কাটা, জেদি এবং দুঃসাহসী। তার ছাপ পড়েছিল ব্যক্তি জীবনেও। কেন এমন হয়ে গিয়েছিলেন পর্দার পারাবত প্রিয়া? সেই সময়ের ছায়াছবির ইতিহাস বলছে মৌহা বিব্রত ছিলেন নিজের জন্মবৃত্তান্ত নিয়েও। কথিত নীলাঞ্জন রায়চৌধুরী নাকি তার পালক পিতা। 2 বোন আর 1 ভাই তারা। দিদি শান্তা, বোন শিপ্রা। শিপ্রাই পরে মৌহা। দাদা পিনাকি বরাবরই নেপথ্যে। এরা মৌহার নিজের ভাই বোন আজও অজানা। মেধাবী মৌহা কোনোদিনও নাকি স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হয়নি। সেই তিনি স্কুলের শেষ পরীক্ষা দেওয়ার আগেই পড়া ছেড়ে অভিনয়ে, বাবার নির্দেশে। ছোট থেকেই নাচের অনুষ্ঠান করতেন, অর্থাৎ শৈশব বলে কিছুই ছিল না তার। মৌহা যেন তার বাবার অর্থ উপার্জনের যন্ত্র। এমনও দিন গিয়েছে 3 শিফটে শুটিং করে বাড়ি ফিরে দেখেছেন বাবা নেশায় চুর। তার জন্য রান্না নেই, খাবার নেই। উল্টে তিনি ক্লান্ত মেয়েকে ভালো মন্দ রান্নার হুকুম করেছেন। দিনের পর দিন অত্যাচারে অবিচারে জর্জরিত মৌহা তাই সম্ভবত পরবর্তী সময়ে বেপরোয়া বিদ্রোহী। জোর করে দামি গাড়ি কিনেছেন রাত বিরেতে ইচ্ছে মতো হাওয়া খেতে বেরোতে পারবেন বলে। সেই সময় থেকেই তিনি আত্মহত্যা প্রবণ। শোনা গিয়েছে বাবা বিয়েতে বাধা দেওয়ায় অভিমানী মেয়ে গলায় দড়ি দিতে গিয়েছিলেন। যতবার তিলকের সঙ্গে ঝগড়া হয়েছে ততবার তিনি হাতে শিরা কেটে আত্মহত্যা করতে গিয়েছেন। শেষে জ্বালা ভুলতে দিন রাত নেশায় ডুব দিতেন। অভিনয় দক্ষতা যত বৃদ্ধি পাচ্ছিল ততই ভিতরে ভিতরে নাকি ফুরিয়ে যাচ্ছিলেন মাত্র 27-এর মেয়েটি। চোখ মুখে ক্লান্তি, অত্যাচারের ছাপ। তিলককে ছাড়তেও পারেন না, ভুলতেও পারেন না। উল্টে সব পুরুষের মধ্যে কেবল তাকেই খোঁজেন। অগ্নিদগ্ধ হওয়ার দিন মৌহার সকাল শুরু মদ্যপান দিয়ে। খবর রত্না ঘোষালের বাড়িতে গিয়ে মদ্যপান করতে চেয়েছিলেন। অভিনেত্রীর বাড়িতে পানীয় ছিল না। মৌহা পানীয় আনিয়ে পান করেন। সেখান থেকে যান প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর বাড়িতে। সেখানেও পানাহার চলে। এও জানা যায় অঞ্জনের বেহালার বাড়ির একতলাতেই নাকি মৌহা তিলকের সংসার। এরপর নিজের বাড়িতে নেমে আসেন তিনি। মৌহা তখন সম্পূর্ণ বেসামাল। মৌহা অগ্নিদগ্ধ খবর ছড়াতেই নানা প্রশ্ন উঠে এসেছিল টলি মহল্লায়। তখন কি তিনি গায়ে আগুন দেওয়ার মতো অবস্থায় ছিলেন? তিলক নাকি জবানবন্দিতে জানিয়েছিলেন ছেলের দুধ গরম করতে বসিয়েছিলেন মৌহা, স্টোভ থেকে আগুন ধরে যায়। তাই যদি হবে তাহলে পেছন থেকে গায়ে আগুন লাগলো কি করে? সকাল থেকে যিনি মদ্যপান করেছেন
তিনি রান্না করতে কতটা সক্ষম? বেসামাল মৌহাকে কেন পরিবারের কেউ আগুনের কাছে যেতে নিষেধ করেননি? মৌহার বাবা, স্বামী কেউই তার উপরে সন্তুষ্ট ছিলেন না। এই মৃত্যু কি তারই ফলাফল? রটেছিল নীলাঞ্জনের লোভের আওতা থেকে বেরিয়ে এসেছিলেন মৌহা, তিলকের শাসনের বাইরেও। ফলে মৌহা নাকি ক্রমশ তাদের অশান্তির কারণ হয়ে উঠেছিলেন। প্রমাণের অভাবে পুলিশ তদন্ত একসময় থেমে গিয়েছে। ৩৯ বছর পরেও তাই মৌহা রায়চৌধুরীর মৃত্যু রহস্যাবৃত। ১৯৮৫ সালে তার মৃত্যুদিনটি ছিল সোমবার। প্রকৃতি কেঁদেছিল তার জন্য। আকাশের বুক চিরে বৃষ্টি হয়েছিল। এক প্রতিভার অকাল মৃত্যুতে আক্ষেপ করেছিল টলিপাড়া। তার মৃত্যুর পর একটা সংলাপ কানে বেজেছিল মৌহা ঘনিষ্ঠদের। বীরেশ চট্টোপাধ্যায়ের ছবি আশীর্বাদে নায়িকার মুখে "আশিস, আমি ভালো নেই" সংলাপ শুনে তৎকালীন টলিউডের বহু গণ্যমান্যের দাবি, ছবির মধ্যে দিয়েই যেন নিজের পরিস্থিতি জানিয়ে গিয়েছিলেন তিনি। সিনে বোদ্ধাদের দাবি, মৌহার এক সত্তা নাকি চেয়েছিলেন যশ, অর্থ, খ্যাতি, প্রতিপত্তিতে মোড়া ভোগ সর্বস্ব জীবন। আর তার পাশের বাড়ির মেয়ে সত্তার নাকি চাওয়া ছিল, চাই না কারো দয়া, যাচি প্রিয়র আখি জল, একটু দুঃখে অভিমানে নয়ন টলমল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখাবে আগামী পর্বে। নমস্কার।